তো দেখো আজকের লেকচারে আমরা ইন্ডেক্সিং পড়বো। ইন্ডেক্সিং মিন্স হচ্ছে সূচিপত্র। এই যে তোমাদের বই, আহ, মনে করো আইসিটি বইয়ের কথাই যদি বলি, আইসিটি বইয়ে প্রায় 300+ পেজ আছে। তো এই পেজগুলা দেখো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, 1 2 3 4 এভাবে সাজানো আছে। এভাবে সাজানোর পরে দেখো একটা সূচিপত্র তৈরি করা আছে বইয়ের প্রথমেই। একটা বা জি দুইটা স্যার। পেজ মিলে সূচিপত্র তৈরি করা আছে। ওই সূচিপত্র কেন তৈরি করা হয়েছে? তোমার তথ্যগুলো যেন তুমি সহজে খুঁজে বের করতে পারো, তাই না? তো জি স্যার। ডেটাবেজেও ঠিক একই কাজ করা হবে। ডেটাবেজে আমাদের তথ্যগুলো সহজে খুঁজে বের করার জন্য একটা ইন্ডেক্স বা হচ্ছে সূচিপত্র তৈরি করতে হবে। তো ইন্ডেক্সিং বা সূচিপত্র তৈরি করার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতির উপর ভিত্তি করে এটা করে থাকি। তো আমাদের এখানে তোমাদের পরীক্ষাতে বা তোমাদের যতটুকু আছে আমরা ততটুকুই দেখব। তো এখানে দেখো ইন্ডেক্সিং যে ব্যাপারটা সেটা হচ্ছে, সংজ্ঞার কথা যদি বলে তাহলে দেখো ইন্ডেক্সিং হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যস্তভাবে তথ্যগুলির সূচি প্রণয়ন করা, মানে ওই যে সূচিপত্র তৈরি করা। ডেটাবেস থেকে ব্যবহারকারী কোনো ডেটা যাতে দ্রুত খুঁজে বের করতে পারে, সেজন্য ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে ডেটাগুলোর একটি সূচি তৈরি করা। তার মানে তোমাকে আগে সাজাইতে হবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। ইউ মাস্ট হ্যাভ টু সর্ট দ্য ডেটা ফার্স্ট, দেন ইউ উইল ক্রিয়েট অ্যান ইন্ডেক্স। ফার্স্টে ডাটাগুলোকে সাজাবা, দেন তুমি ইন্ডেক্স তৈরি করবা। তো প্রথমে দেখো বইটা সাজানো আছে অ্যাসেন্ডিং অর্ডারে, তারপরে তোমার ইন্ডেক্স তৈরি করা আছে। তো এই হচ্ছে ইন্ডেক্সিং এর ডেফিনেশন। তো এখন এইখানে একটা ইন্ডেক্সিং এর এক্সাম্পল দেওয়া হয়েছে। এটা যদিও একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ এই কারণে বলছি যে এইখানে মনে করো যে মেইন যে ব্যাপারটা, আহ, এখানে যে ফ্যাক্ট টেবিল, এই টেবিল রোল, নেম, সেকশন, জিপিএ, মানে টোটাল ডিটেলস ইনফরমেশন আছে। সেই ডিটেলস ইনফরমেশন থেকে শুধু রোল আর জিপিএ, এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল হিসেবে তৈরি করা হয়েছে। দেখো প্রথমে রোলগুলোকে সাজানো হয়েছে অ্যাসেন্ডিং অর্ডারে, এরপরে দেখো হচ্ছে তাদের জিপিএটা বলে দেওয়া হয়েছে যে এর রোল এত, জিপিএ এত, রোল এত, জিপিএ এত। তো এটা হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করা হয়েছে শুধু জিপিএ ফিল্ডটা সহজে খুঁজে বের করার জন্য। যে আমার যে জিপিএটা, আমরা নর্মালি তো অনেক সময় রেজাল্ট শিট তৈরি করি, সেখানে জিপিএটা জানার প্রয়োজন হয়। তো সেই জন্য এখানে রোল আর জিপিএটা এভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে তারপরে তৈরি করা হয়েছে। এটা জাস্ট অ্যান এক্সাম্পল। বাট তোমাদের বইয়ের যে ইন্ডেক্স সেটার সাথে কিন্তু এটার কোনো মিল পাবা না। কারণ বইয়ের ইন্ডেক্সিং এর তোমার হচ্ছে সরাসরি বলে দেওয়া আছে যে কোন নম্বর চ্যাপ্টার কত নম্বর পেজে অবস্থিত। সেটা আর কি সুন্দর করে আরো গোছানো আর কি। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। তো এখানকার এই ইন্ডেক্সটা জাস্ট একটা রেজাল্ট খুঁজে বের করার জন্য সহজে মানে ইয়ে করা। তো দেখো ইন্ডেক্স তৈরি করার জন্য বিবেচ্য বিষয়সমূহ, এটাও বেশ ইম্পর্টেন্ট যে কি কি ফিল্ডের বিষয়ের উপরে নির্ভর করে আমাদের ইন্ডেক্স তৈরি করা হয়। সাধারণত কি ফিল্ডের উপর ইন্ডেক্স তৈরি করতে হয়, ইন্ডেক্সের একটি নাম দিতে হয়। মানে কি ফিল্ড বলতে প্রাইমারি ফিল্ড, কি ফিল্ড মানে এখানে যেমন রোল নম্বর, এটা প্রাইমারি কি না, তাহলে এটা রোল নম্বর ফিল্ডের উপরে দেখো ইন্ডেক্স তৈরি করা হয়েছে। তাহলে যে ফিল্ডের উপরে ভিত্তি করে ইন্ডেক্স করা হয় সেই নামের অনুরূপ নাম নির্বাচন করতে হয়। তাহলে যেহেতু এখানে রোলের উপর ফিল্ড ডিপেন্ড করে ইন্ডেক্স তৈরি করা হবে, তাহলে রোলের উপর ভিত্তি করে একটা নাম দেওয়া হবে, রোল ইন্ডেক্স। কারণ ওইটা আমরা তো খুঁজে বের করতেছি রোল অনুযায়ী জিপিএ, সো রোলের ওইটাই আমাদের আসবে বিবেচ্য বিষয়। তো এটা দেখবা। আর ইন্ডেক্সিং এর সুবিধা এবং অসুবিধা এটা খুব ভালো করে পড়বা, কারণ এটা এমসিকিউ তে অনেক সময় আসে, নিচের কোনটি ইন্ডেক্সিং এর সুবিধা, কোনটি অসুবিধা। তো ইন্ডেক্সিং এর মেইন সুবিধা কি? আমাদের ডেটা সহজে খুঁজে বের করা, তাই না? জি স্যার। আওয়ার মেইন গোল অফ ইন্ডেক্সিং ইজ টু ফাইন্ড আউট ডেটা ইজিলি। আমাদের ডেটাকে যেন সহজে খুঁজে বের করা যায়। তাহলে ডেটা সহজে যদি খুঁজে বের করা যায় তাহলে আমরা দ্রুত কাজ করতে পারবো, পারফরমেন্স ভালো হবে। আবার ইন্ডেক্স ফাইল মূল ডেটাবেস ফাইলের কোনরূপ পরিবর্তন না করে বিভিন্নভাবে সাজাতে পারে। এটা আমি একটু অন্যভাবে বলি, দেখো এখানে এই যে ফাইলটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে, হ্যাঁ, এই ফাইলে আমি যদি মনে করো যে এই রোল 7 এর জিপিএফ হচ্ছে 5, তো আমি এটা যদি চেঞ্জ করি, এই ইন্ডেক্স ফাইলের ডাটাটা যদি চেঞ্জ করি, মনে করো জিপিএফ 5 না দিয়ে আমি দিলাম 4.5, তাহলে অটোমেটিক্যালি এই যত টেবিলে এইগুলো আছে সব টেবিলে কিন্তু চেঞ্জ হতে হবে, আদারওয়াইজ কি ডিফারেন্ট হয়ে যাবে না এক এক টেবিলে? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা অটোমেটিক্যালি এটা চেঞ্জ হতে হবে, ডেটাবেজে এই কাজটা হয়। তো
তো ইন্ডেক্সিং এর অসুবিধাও আছে, ডেটা অনেক সময় ইন্ডেক্স তৈরি করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, তো এটা দেখবা একটু। এখন আমাদের মেইন যে কোশ্চেন, যেটা সবসময় আসে, সর্টিং এবং ইন্ডেক্সিং এর মধ্যে পার্থক্য। সর্টিং এবং ইন্ডেক্সিং এর মধ্যে আমি কয়েকটা পার্থক্য তোমাদেরকে বলবো। দেখো, সর্টিং হচ্ছে ডেটার মান অনুসারে সাজানো, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। আর ইন্ডেক্সিং হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করা। যেমন তোমাদের ডেটা বইয়ের পেজগুলো সাজানোর জন্য কিন্তু কোনো ফাইল ক্রিয়েট করা লাগেনি, কিন্তু ইন্ডেক্স তৈরি করার জন্য দেখো শুরুতে সূচিপত্র নামে একটা ফাইল তৈরি করা হচ্ছে, মানে এক্সট্রা পেজ লেগেছে। যার ফলে কি হচ্ছে, ইন্ডেক্সিং এর জন্য আলাদা মেমোরিরও প্রয়োজন হচ্ছে। কি মেমোরির প্রয়োজন হবে না আলাদা? এই যে আলাদা পেজ যেমন প্রয়োজন হচ্ছে, জি স্যার। তার মানে হচ্ছে ডেটাবেজে সেভ করতে গেলে আলাদা মেমোরিরও প্রয়োজন হবে। তো ইন্ডেক্সিং এবং সর্টিং এর মধ্যে এটা একটা অন্যতম প্রধান পার্থক্য। আর সর্ট এখানে আরো কিছু পার্থক্য দেওয়া আছে। দেখো, টেবিল সর্টিং করার সাথে সাথে টেবিলটির একটি সর্টেড অনুলিপি তৈরি হয়। আর সাধারণত ইন্ডেক্স ফাইলটি একটি সর্টেড টেবিলের সংরক্ষণের চেয়ে কম মেমোরির প্রয়োজন হয়। মানে এখানে বলতে চাচ্ছে তোমার সর্টিং এর বেশি মেমোরি লাগবে। না, ইন্ডেক্সিং এ বেশি মেমোরির প্রয়োজন হয় ডেটার তুলনায়। দেখো, আমি আরেকটু এক্সপ্লেইন করি। এই যে টেবিল, এটা সর্ট করে, এই টেবিলটাই যদি আমি সর্ট করি, তাহলে আমার মেমোরি কি, এই টেবিলটা যতটুকু লাগছে ততটুকুই মেমোরি লাগবে। জি স্যার। কিন্তু এই ইন্ডেক্স ফাইলটা তৈরি করা হয়েছে, ইন্ডেক্সে এর চেয়ে কম মেমোরি লাগছে না এই ইন্ডেক্স ফাইলে? জি স্যার। কিন্তু এই দুইটা টেবিল যখন একসাথে করব, যে এই টেবিল, এইটা ফ্যাক্ট টেবিল এবং এর ইন্ডেক্স হচ্ছে এটা, তখন দুইটা মিলে আবার অনেক বেশি মেমোরি লাগবে না ইন্ডেক্সিং এ? জি স্যার। আমার কথা বুঝো নাই মনে হয়। স্যার দুইটা এক করলে তো অনেক জায়গায় লাগবে। না, আমি বলছি যে মনে করো তোমাদের বইয়ে 300 পেজ আছে, তো 300 পেজ যদি সর্ট করতে হয়, সর্টিং করতে, তাহলে 300টা পেজ সর্টিং করে একটা টেবিল তৈরি করতে তোমার অনেক 300 কিলোবাইট ধরো মেমোরি প্রয়োজন হবে, বা 300 মেগাবাইট। এখন তুমি একটা ইন্ডেক্স ফাইল তৈরি করলা হয়তো 5 মেগাবাইটের, তাহলে তোমার সর্টিং এর জন্য লাগছে 300 মেগাবাইট, আর ইন্ডেক্সিং এর জন্য লাগছে তোমার আলাদাভাবে 5 মেগাবাইট। এখন ওই সর্টেড লিস্ট প্লাস ওই ইন্ডেক্স দুটো একসাথে করলে হয়ে যাচ্ছে 305 মেগাবাইট। মানে আমার জি কথা স্যার। বুঝছো? হ্যাঁ। জি এখন স্যার। যদি তোমাকে কোশ্চেন করে, এখন যদি তোমাকে কোশ্চেন করে সর্টিং এবং ইন্ডেক্সিং এই দুটোর মধ্যে কোনটিতে বেশি মেমোরির প্রয়োজন হয়, স্যার তাহলে ইন্ডেক্সিং এ তো বেশি মেমোরি। না, ইন্ডেক্সিং এ বেশি মেমোরির প্রয়োজন হয় না। ইন্ডেক্সিং ফাইলটা তৈরি করার জন্য 5 মেগাবাইট জায়গা লাগতেছে, তার মানে ইন্ডেক্সিং এ সর্টিং এর চেয়ে কম মেমোরি লাগতেছে। কিন্তু সর্টিং করতে গেলে তখন আবার টোটাল 300 মেগাবাইট তোমার লাগতেছে। এখন কথা হচ্ছে, ওই যে তুমি দুইটা মিলে যদি অতিরিক্ত মেমোরির প্রয়োজন হচ্ছে যখন ইন্ডেক্সিং তৈরি করতেছো, মানে 5 মেগাবাইট অতিরিক্ত মেমোরির প্রয়োজন হচ্ছে। তো এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে সর্টিং এবং ইন্ডেক্সিং দুইটার মধ্যে কোনটিতে বেশি মেমোরির প্রয়োজন হয়, তাহলে অ্যান্সার আসবে এরকম যে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কম মেমোরির প্রয়োজন হয়, সর্টিং এর ক্ষেত্রে বেশি মেমোরির প্রয়োজন হয়। কারণ সর্টিং করা হয় টোটাল ডেটাটা, যে টেবিল তৈরি করা লাগতেছে, আর ইন্ডেক্সিং এর অল্প একটা ফাইল তৈরি করা লাগতেছে, কারণ ইন্ডেক্স ফাইল এটা। আর যদি বলা হয় কোনটিতে অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয়, আমার কথাটা বুঝো, অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয়, কারণ এটা এক্সিস্টিং ডেটাটা সর্ট করতেছে, আর এখানে কিন্তু অতিরিক্ত ভাবে একটা টেবিল তৈরি করতেছে। বুঝে নাই আমার স্যার কথা? তাহলে ইন্ডেক্সিং হবে অতিরিক্ত। হ্যাঁ, অতিরিক্ত মেমোরির প্রয়োজন হচ্ছে ইন্ডেক্সিং এ, কিন্তু বেশি মেমোরির প্রয়োজন হয় হচ্ছে সর্টিং এ। মানে অতিরিক্ত স্যার। এবং বেশি, এই কথাটার পার্থক্য কি তুমি আমরা বুঝতে পেরেছো? আমি কি বুঝাইতে পারছি? নাহলে আমি আবার জি বলবো। স্যার। মানে স্যার। অতিরিক্ত বলতে আমি বোঝাচ্ছি যে এক্সট্রা মেমোরির প্রয়োজন হচ্ছে, এক্সট্রা। ধরো এখানে 10 মেগাবাইট লাগতে, এখানে 300 মেগাবাইট লাগতেছিল, এখানে 5 মেগাবাইট এক্সট্রা লাগতেছে, কিন্তু সর্টিং এর জন্য কিন্তু আমার ওই 300 মেগাবাইট লাগতেছে, তার মানে সর্টিং এর জন্য আসলে 300 মেগাবাইট প্রয়োজন হচ্ছে, আর ইন্ডেক্সিং এর জন্য 5 মেগাবাইট প্রয়োজন হচ্ছে। কিন্তু এই ইন্ডেক্সিং এর জন্য যেটা লাগতেছে সেটা হচ্ছে অতিরিক্ত, অরিজিনাল টেবিল থেকে অতিরিক্ত, তাই না? জি স্যার। আবার দেওয়া আছে যে সর্টিং এর
মেমোরিতে জায়গা বেশি লাগে না। হ্যাঁ, এটা তো দেওয়া থাকবে, সর্টিং এ মেমোরিতে বেশি জায়গা লাগে। তো সর্টিং এ আমি তোমার বললাম না যে সর্টিং এ এখানে আমার ডেটা অনেক বেশি লাগতেছে। এই যে দেখো স্যার এখানে না দেওয়া আছে তার জন্যই। কি দেওয়া আছে বুঝি নাই, আবার বলো। ফ্লোটিং এর মেমোরিতে জায়গা বেশি লাগে না, এটা দেওয়া আছে তার জন্যই স্যার সমস্যা হয়েছিল। দেখো এখানে আমি এখানে আরেকটু ইয়ে করে বলি। হুম, এই যে অপরদিকে টেবিল সর্টিং করার জন্য টেবিলটির সাথে সর্টেড অনুলিপি তৈরি হয়। সাধারণত ইন্ডেক্স ফাইলটি সর্টেড টেবিলের সংরক্ষণের চেয়ে কম মেমোরির প্রয়োজন হয়। দেখছো, ইন্ডেক্স ফাইলটি জি স্যার। সর্টেড টেবিল সংরক্ষণের চেয়ে কম মেমোরির প্রয়োজন হয়, মানে ইন্ডেক্সটাতে কম মেমোরির প্রয়োজন হয়। এখন যদি আমি তুলনা করি যে আমার ইন্ডেক্স এবং যে ডেটা দুইটা মিলে, তাও তখন আমার ইন্ডেক্সিং এ বেশি মেমোরি লাগবে, কারণ এই যে এক্সট্রা 5 মেগাবাইট লাগতেছে, আমি তোমাদের একটু আগে যেটা বুঝাইলাম। কিন্তু ওখানে এখন বলো, ওখানে কোশ্চেন কিভাবে এসছে এবার আমাকে বলো, আমি তাহলে বুঝাই দিচ্ছি। স্যার ওখানেও এই পার্থক্যই দেওয়া আছে স্যার। পার্থক্যে কি দেওয়া আছে? পার্থক্য হচ্ছে 3 নাম্বারে দেওয়া আছে ইন্ডেক্সিং করলে মেমোরিতে জায়গা বেশি লাগে, আর হ্যাঁ, মেমোরিতে সর্টিং জায়গা বেশি লাগে ওই সেন্সে বলছে যে অতিরিক্ত এই যে 5 মেগাবাইট এর অতিরিক্ত মনে করো যে এই ফাইলটা তৈরি করছে এই জন্য। আর আমরা যদি এই স্যার ফাইলটাকে সর্ট করি, হ্যাঁ বলো। অতিরিক্ত ওইটা বুঝাইছে হ্যাঁ হ্যাঁ, স্যার অতিরিক্ত তার জন্য। বোঝাইছে, অতিরিক্ত এই মেমোরিটা লাগতেছে। জি স্যার এখন বুঝতে পারছি। এই দুটার ভিতরে অনেকেই কনফিউজড হয়ে যায়। এখানে দেখো কি কি কোশ্চেন আসতে পারে। সর্টিং ও ইন্ডেক্সিং এক নয়, ব্যাখ্যা করো। সর্টিং এবং ইন্ডেক্সিং তো এক নয়, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ সর্টিং হচ্ছে ডেটা সাজানো আর ইন্ডেক্সিং হচ্ছে আচ্ছা। সূচিপত্র তৈরি করা। আচ্ছা, ওএলই অবজেক্টের উপরে সর্টিং সম্ভব নয়, ব্যাখ্যা করো। ওএলই অবজেক্ট আমি বলেছিলাম কোনগুলা, ওই যে ইমেজ ফাইল, তারপরে হচ্ছে অডিও ভিডিও ফাইল, এইগুলাই তো। এগুলো কি সর্টিং করা যায়? আমাদের এই যে ডেটার মানের উপরে ভিত্তি করে আমরা রোল নম্বর, এটা নাম্বার, সেটা সাজাইলাম, কিন্তু আমরা ইমেজ ফাইল কিরকম সাজানো যাবে? সাজানো যাবে না কিন্তু। এই জন্য ওএলই অবজেক্টের উপরে সর্টিং সম্ভব নয়, এটা বলে দিবা। এবারে বলছে কোন কোন ডেটা টাইপের উপরে সর্টিং করা যায় না, ব্যাখ্যা করো। তাহলে কোন কোন ডেটার উপরে সর্টিং করা যাবে না বলো তো? ওয়েলি অবজেক্ট। হ্যাঁ, ওএলই অবজেক্ট, তারপরে হচ্ছে তোমার ওই যে লজিক্যাল ডেটা, তারপরে হচ্ছে তোমার ওই যে আরো আছে কি, হাইপার লিঙ্কিং এর জন্য যেটা ব্যবহার করা হয়, তারপরে তোমার হচ্ছে লুকআপ উইজার্ড, এই টাইপের। ওইখানে তোমরা দেখলেই বুঝতে পারবা যে ওইগুলোর উপরে সর্টিং করা যাবে না। আচ্ছা, এই যে বলছে ইন্ডেক্স করা ফাইলে ডেটা এন্ট্রি করা হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, বুঝিয়ে লেখো। এই যে আমি তোমাদের এখানে বললাম, যেমন যে আমি যে বললাম না, এই যে 7, এই যে ইন্ডেক্সিং এ যে রোল 7, এর ডেটাটা যদি আমি চেঞ্জ করি তাহলে অটোমেটিক্যালি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, সব টেবিলে চেঞ্জ হবে। এখানে যে 7, এখানে এখানেও 4.5 হয়ে যাবে। তার মানে কি, আমার স্বতঃস্ফূর্তভাবে টেবিলের যে কোনো জায়গায় ডেটা চেঞ্জ করলে সব জায়গায় পরিবর্তন হয়ে যাবে। এই ব্যাখ্যাটা এইভাবে করে দিবা। এবারে বলছে ইন্ডেক্সিং ডেটাবেস সিস্টেমের কাজের গতি বৃদ্ধি করে। ডেটাকে যদি সহজে খুঁজে বের করা যায় তাহলে তো কাজের গতি বৃদ্ধি পাবেই। এখন তোমার মনে করো যে তোমার একটা ডেটা খুঁজে বের করতে অনেক সময় লেগে যাচ্ছে, আর এটা খুব দ্রুত খুঁজে বের করতে পারতেছো। আচ্ছা, এখন বলছে দেখো ইন্ডেক্সিং এর তুলনায় সর্টিং এ বেশি মেমোরির প্রয়োজন হয় কেন, ব্যাখ্যা করো। ওই যে কোশ্চেনটা আমি বললাম, ইন্ডেক্সিং তৈরি করতে হয় কয়েকটা মানে ছোট ফাইল তৈরি হয়, আর সর্টিং এর জন্য বড় ফাইল তৈরি হচ্ছে। এই যে দেখো, এটা সর্টিং করতে গেলে এটা বড় একটা ফাইল তৈরি হবে, আর ইন্ডেক্সিং আমরা ছোট একটা ফাইল ইন্ডেক্স তৈরি করছি। মানে ওই যে সূচিপত্র, তোমার বইয়ের যে সূচিপত্রটা, সেটা তো ছোট একটা পেজ, সেটা এই জন্য জি কম স্যার। মেমোরি। তাহলে এটা আমার মনে হয় তোমরা এখন ব্যাখ্যা করতে পারবা। ওকে, এখন সৃজনশীল কোশ্চেন, ক্রিয়েটিভ। হ্যাঁ, বলছে এটা তোমরা অ্যান্সার দিবা, দুইজন দুইটা অ্যান্সার দিবা। একটি কলেজের ফলাফলের ডেটাবেস থেকে একজন শিক্ষার্থীর তথ্য খোঁজার জন্য 3জন ছাত্রকে নির্দেশ দেওয়া হলো। প্রথম ছাত্র শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে, দ্বিতীয় ছাত্র ডেটাবেজের টেবিলের তথ্য সাজিয়ে এবং তৃতীয় ছাত্র দ্বিতীয় ছাত্রের চেয়ে দ্রুততর কৌশল প্রয়োগে তথ্য খুঁজে বের করে। খেয়াল করে করো কিন্তু, দ্বিতীয় ছাত্র ডেটাবেস টেবিলের তথ্য সাজিয়ে এবং তৃতীয় ছাত্র দ্বিতীয় ছাত্রের চেয়ে দ্রুততর কৌশল প্রয়োগ করে খুঁজে বের করে।
এখন বলছে তথ্য খোঁজার ক্ষেত্রে দ্বিতীয় ছাত্রটির কৌশল বর্ণনা করো। এখন সর্টিং হবে এটা। কে বললা এটা সর্টিং? দিশা না সুমাইয়া? স্যার আমি সময় স্যার সুমাইয়া হয় না। মানে ছোঁয়া নাকি দিশা, যে কোনো একটা বলো, মানে একজন। সোয়া। ছোঁয়া বলেছো, ছোঁয়া বলেছো সর্টিং, সর্টিং তাই তো? জি স্যার। আচ্ছা দিশা বলো, তুমি কি ওর সাথে একমত? না স্যার আমি বুঝতেছি না। দ্বিতীয় ছাত্র ডেটাবেজের টেবিলের তথ্য সাজিয়ে, তাহলে তথ্য সাজানো, তথ্য সাজানো তো কোন পদ্ধতি? স্যার সর্টিং হবে। হ্যাঁ সর্টিং হবে, তথ্য সাজাচ্ছে। এখন জি বলো স্যার। দিশা তুমি কি বুঝো নাই? তোমাকে তো তুমি তো বলছো না যে তুমি বুঝছো কি বুঝো নাই, তুমি বলো কি বুঝো নাই। স্যার কি হবে ওইটাই তো বুঝতেছি না, উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে সর্টিং। সর্টিং। কারণ এখানে দেখো বলতেছে দ্বিতীয় ছাত্রটির কৌশল বর্ণনা করো, তো দ্বিতীয় ছাত্র তথ্য সাজাচ্ছে, তো সাজানো তো কোনটা, সর্টিং না? জি স্যার। হ্যাঁ সাজিয়ে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো, এটা তো সর্টিংই। আচ্ছা স্যার আমি তিনটাই পারবো। আচ্ছা তুমি তিনটা। পারবা, সমস্যা নাই। তাহলে ছোঁয়া বলার দরকার নেই, এখন দিশা বলো। ঘ নম্বর, প্রথম ও তৃতীয় ছাত্রের কৌশল দুটির মধ্যে কোনটি উত্তম? প্রথম ছাত্রের কৌশল কোনটি? প্রথম ছাত্র হচ্ছে কমান্ড দিয়ে করছে, আর তৃতীয় ছাত্র হচ্ছে দ্বিতীয় ছাত্রের চেয়ে দ্রুততর কৌশল। তাহলে দ্বিতীয় ছাত্র ইউজ করছে হচ্ছে সর্টিং, তাহলে সর্টিং এর চেয়ে দ্রুততর কোনটা? সর্টিং এর চেয়ে দ্রুত কোনটা? স্যার প্রথমটা কি? আহা আমার কথা বুঝো, আমি বলছি যে প্রথম ছাত্র শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে, তাহলে কমান্ড ওটা আমাদের হচ্ছে কুয়েরি, এটা পাইলাম আমরা। কোয়েরি। হ্যাঁ এক নম্বর হচ্ছে, এক নম্বর ছাত্র কুয়েরি ইউজ করছে, দুই নম্বর ছাত্র ইউজ করছে সর্টিং। এখন তৃতীয় সর্টিং। ছাত্রটা হচ্ছে দ্বিতীয় ছাত্রের চেয়ে দ্রুততর কৌশল, তার মানে সর্টিং এর চেয়ে দ্রুত কোনটা, মানে সেটা ইউজ করছে ইন্ডেক্স। তৃতীয় ছাত্র। তাহলে ইন্ডেক্সিং, দ্বিতীয় ছাত্র ইউজ জি করছে স্যার। হচ্ছে ইন্ডেক্সিং। এখন তোমার কোশ্চেন হচ্ছে যে ইন্ডেক্সিং এবং কমান্ড বা হচ্ছে কোয়েরি, এই দুটার মধ্যে কোনটা বেশি দ্রুত, মানে কোনটা, কোন কৌশলটি উত্তম? স্যার ইন্ডেক্সিং এবং ইন্ডেক্সিং। কোয়েরি এই স্যার দুটার মধ্যে? ইন্ডেক্সিং। না, আমাদের সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে কোয়েরি, কারণ কোয়েরির মাধ্যমে দেখো তুমি জাস্ট লিখবা আর সাথে সাথে চলে আসবে, মানে ওই কোয়েরির কমান্ড তুমি লিখার সাথে সাথে তোমার। অনেকগুলোর মধ্যে তাড়াতাড়ি খুঁজে বের করা যায়। হ্যাঁ খুঁজে বের তাহলে করা যায়। এখন এখান থেকে বুঝে নাও যে আমাদের সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে কোয়েরি বা কমান্ড, এর চেয়ে একটু কম উন্নত হচ্ছে ইন্ডেক্সিং, তার চেয়ে সবচেয়ে নরমাল হচ্ছে সর্টিং। তার মানে সর্টিং সর্টিং। এর চেয়ে ইন্ডেক্সিং উন্নত, আর ইন্ডেক্সিং এর চেয়ে কোয়েরি উন্নত। ঠিক আছে, ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার। আর কোনো কিছু না বুঝলে কিন্তু বলবা যে স্যার বুঝতেছি না, চুপ করে থাকবে না, চুপ করে থাকলে তোমাদের লস। আচ্ছা এখন আমরা ওই যে ডাটাবেজ টেবিলের ডাটাবেজ মডেলে চলে আসছি, যে রিলেশন যেটা তোমাদের বললাম যে ডাটাবেজ রিলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে প্রতি বছর তোমরা দেখবা যে ওই হয় কোয়েরি থেকে একটু কোশ্চেন হয়, আর এই ডাটাবেজ রিলেশন থেকে বেশি কোশ্চেন হয়, ডাটাবেজ রিলেশন থেকে কোশ্চেন একটা না একটা দেখবা আছেই। তো দেখবো ডাটাবেজ রিলেশনে আমরা আসলে কি ধরনের টপিকস বা কি ধরনের ইয়া আছে। তো ডাটাবেজ মডেল হচ্ছে কি, ডাটাবেজের স্ট্রাকচার কি ধরনের হবে বা ডাটাবেজের স্ট্রাকচার দেখতে কেমন, সেটার উপরে ভিত্তি করে ডাটাবেজের এই মডেল। তো মডেল বলতে আসলে ডিজাইন বা স্ট্রাকচারাল ডিজাইনটাকেই আমরা মেইনলি বুঝি। কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিভাবে তথ্য সংরক্ষণ, অ্যাক্সেস এবং আপডেট করা হবে তা নির্ধারণ করে বিভিন্ন ডেটাবেজের মডেল তৈরি করা হয়েছে। একটা হচ্ছে লিনিয়ার মডেল, এরপরে ইআর মডেল বা এন্টিটি রিলেশনশিপ মডেল, যেটা রিলেশনাল মডেল, হায়ারার্কিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। তো এত কিছু আমাদের পড়ার প্রয়োজন নাই, আমরা শুধু একটা জিনিস পড়বো, ইআর মডেল, এই যে এন্টিটি রিলেশনশিপ মডেল। এটা নিয়ে আমরা আমাদের পড়াশোনা আগাবো, আর বাকিগুলো আমরা আমাদের এখানে নাই, সেগুলো আমরা এখন পড়বো না। সো আমরা আসি এন্টিটি রিলেশনশিপ মডেলে। ইয়ার মডেল হলো এমন একটি মডেল যা ডেটার মধ্যে সম্পর্ক উপস্থাপন এবং ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। তো দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক বা দুইটা ডেটাবেজের মধ্যে সম্পর্ক তৈরি করা।
তো এই সম্পর্ক তৈরি করার দুইটা শর্ত আছে, এটাকে এখানে আমি হাইলাইট করে রাখছি। এই দুইটা শর্ত তোমাদের ঠাটা মুখস্থ করে ফেলতে হবে। কারণ এই ডেটাবেজ রিলেশনের শর্ত কি, এই কোশ্চেনটা মনে করো যে কতবার যে আসছে, তোমরা বোর্ড কোশ্চেন দেখলে দেখবা যে যে মানে একটা বোর্ড পর পরই আরেকটা বোর্ডে দেখবা এই কোশ্চেন আসছে ডেটাবেজ রিলেশনের শর্ত। তো ডেটাবেজ রিলেশনের শর্ত কি, রিলেশনাল টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে। মানে দুইটা টেবিলের মধ্যে যদি আমরা সম্পর্ক তৈরি করি, মনে করো এই টিচার ইনফো টেবিল আর এদিকে সাবজেক্ট ইনফো টেবিল, তো দুইটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে। তাই এখন বলো তো এই দুইটা টেবিলের মধ্যে কমন ফিল্ড কোনটা? স্যার আইডি। হ্যাঁ, টিআইডি। দেখো এই যে টিআইডি, এটা হচ্ছে এখানেও আছে এখানেও আছে, তার মানে এটা কমন ফিল্ড। তার জি মানে দুইটা স্যার। টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে একটা কমন ফিল্ড থাকবে, তো এটা কমন ফিল্ড, এটা একটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, রিলেশনাল টেবিলের মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি থাকতে হবে। তো এখন এই দুইটা টেবিলের মধ্যে যে কোনো একটা টেবিলে অ্যাটলিস্ট একটা প্রাইমারি কি থাকতে হবে। তো এখানে দেখো প্রাইমারি কি আছে, এই যে টিচার আন্ডারস্কোর আইডি, এটা তো একটা প্রাইমারি কি। আইডি একটা প্রাইমারি। হ্যাঁ, দুইটাতেই প্রাইমারি কি থাকতে পারে, আবার একটাতে মিনিমাম একটাতে প্রাইমারি কি থাকতে হবে। তো এখন দেখি আমরা ডেটাবেজ রিলেশনের প্রকারভেদ। Database relation can be classified into four category, like a one-to-one relation, one-to-many relation, many-to-one, many-to-many. এখন আমরা এই রিলেশন গুলা মানে বিস্তারিত বুঝবো, যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ওয়ান টু ওয়ান, কোনটা ওয়ান টু মেনি। তোমাদের কিন্তু দুইটা টেবিল এরকম দেওয়া থাকে, দিয়ে বলে যে দুইটা টেবিলের মধ্যে কোন ধরনের রিলেশন বিদ্যমান বা কোন ধরনের রিলেশনশিপ সম্ভব, ব্যাখ্যা করো। এরকম আসে না কোশ্চেনটা? জি স্যার। হ্যাঁ, বোর্ড কোশ্চেন দেখবে এরকম আসে যে দুইটা টেবিল দিয়ে দিবে, দিয়ে বলবে যে দুইটা টেবিলের মধ্যে কোন ধরনের রিলেশন আছে। তো দেখো এখানে টিচার আইডি এবং নেম, এখানে টিচার আইডি, সাবজেক্ট কোড, সাবজেক্ট, দুইটা টেবিল আছে। তো দুইটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড আছে, এই যে টিচার আইডি, এখানে টিচার আইডি। তো যেহেতু কমন ফিল্ড আছে, তাহলে আমরা বুঝে নিলাম যে আমাদের রিলেশন সম্ভব, যেহেতু কমন ফিল্ড আছে। এখন দুইটা টেবিলের মধ্যে দেখো এই যে T001, এই T001, এই যে যেটা কমন ফিল্ড, এটা এই সাইডে কয়বার আছে, বাম সাইডে? স্যার একটাই তো আছে। একবার আছে। আবার ডান সাইডে কয়বার আছে? একবার আছে। একবার আছে। তাহলে দেখো এই T001 এর সাথে T001 এর একবারই কানেক্টেড, এই যে দেখো। এই কারণে এটাকে আমরা বলবো ওয়ান টু ওয়ান, মানে এই টেবিলের একটার সাথে এই টেবিলের একটা ডাটা কানেক্টেড, ওয়ান টু ওয়ান। দেখো প্রত্যেকটাই ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান। এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। মানে বাম সাইডের টেবিলের একটা ডেটার সাথে ডান সাইডের টেবিলের একটা ডেটাই সম্পর্কিত, মানে এর সাথে একটাই হচ্ছে কানেক্টেড। এখন দেখো ওয়ান টু মেনিটা দেখলেই তোমরা বুঝতে পারবা। তো এই টেবিলটা দেখো টিচার ইনফো টেবিল, এখানে সাবজেক্ট ইনফো টেবিল। তো এই টেবিলেও একটা কমন ফিল্ড আছে, টিচার আইডি, টিচার আইডি, দেখো কমন ফিল্ড। তো এখন এই যে T001 বাম সাইডে দেখো একবার আছে, ডান সাইডে আছে দুইবার, তাহলে কি এটা ওয়ান জি টু স্যার। মেনি না? জি স্যার। এটা ওয়ান টু মেনি। যদিও একবারই দুইবার আছে মানে তো তারপরেও এটা ওয়ান টু মেনি, কারণ এখানে আরো অনেকবার থাকতে পারে, সেটা দ্যাটস নান অফ আওয়ার বিজনেস। আমরা দেখবো যে একাধিকবার আছে কিনা। যদি একাধিকবার থাকে তাহলে ওয়ান, এটা ওয়ান, এটা মেনি, তাহলে ওয়ান টু মেনি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে মেনি টু ওয়ান কি। তাহলে এই টেবিলটা যদি বাম সাইডে দিতাম আর এটা যদি ডান সাইডে দিতাম, তাহলেই তো মেনি টু ওয়ান হয়ে যেত না? জি স্যার। কারণ ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান একটা মানে ভাইস ভার্সা, মানে জাস্ট উল্টায় দিলেই হয়ে গেল। এটা এই যে দেখো, বিপরীত। এই যে দেখো এখানে আমরা জাস্ট উল্টায় দিছি। এই যে আহ, আমরা হচ্ছে 101, এটা দেখো এই পাশে দুইবার আছে আর এই পাশে একবার আছে, তাহলে এই যে মেনি টু ওয়ান, মেন ওয়ান। মানে এখানে সাবজেক্ট কোড, এখানে সাবজেক্ট কোড, এই দুইটা কমন ফিল্ড। এখানে কিন্তু টিচার আইডি কমন ফিল্ড না, সো টিচার আইডি নিয়ে আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব কমন ফিল্ড নিয়ে। যেহেতু কমন ফিল্ড এখানে সাবজেক্ট কোড, এখানেও সাবজেক্ট কোড, সো এখানে 101 দুইবার আছে, এখানে একবার আছে, সো মেনি টু ওয়ান। তাহলে ক্লিয়ার এটা? জি স্যার। দিশা এবং ছোঁয়া দুইজনই ক্লিয়ার তো এটা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা ওয়ান টু ওয়ান জানলাম, ওয়ান টু মেনি জানলাম, মেনি টু মেনি জানলাম। তো
এই যে যতটুকু জানলাম আমরা, এর উপর থেকে আমরা দেখি কোনো কোশ্চেন এখানে দিছি আমি, না সৃজনশীল কোনো কোশ্চেন এখানে আমি দেই নাই। সো আমরা একটু দেখে আসি। হ্যাঁ, স্যার লাস্টেরটা তো বুঝাইলেন না। লাস্টেরটা বুঝাবো, ওটা বোঝানোর আগে আমরা এটা একটু পড়ে আসি। ওটা একটু অন্য টাইপের, এই জন্য ওটার সাথে আমি এটা এদিকে মিলাচ্ছি না, মানে ওটা আমি যখন করাবো তখন ওটা বোঝাবো, সমস্যা নাই, টেনশন করার দরকার নেই, সব বুঝবো। কোশ্চেনে আসি। হ্যাঁ, আচ্ছা স্যার। ম্যানি টু ম্যানি রিলেশনশিপটা একটু ডিফারেন্ট, এগুলা থেকে একটু আলাদা। ম্যানি টু ম্যানির কনসেপ্টটা তো বুঝতেছো আমার মনে হয়। মানে কনসেপ্ট হচ্ছে যে এই বাম সাইডের একাধিকের সাথে ডান সাইডের একাধিকের সম্পর্ক থাকবে। জি জি স্যার। স্যার। মানে কিন্তু এটা একটু জটিল, মানে ওইগুলোর মতো এত সহজ না। যেহেতু ম্যানি টু ম্যানি রিলেশনশিপে কোনো কমন ফিল্ড থাকে না, দেখো এই যে দুইটা টেবিলের মধ্যে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ তৈরি করা হয়েছে, যা টিচার আইডি নেম সাবজেক্ট কোড সাবজেক্ট, এটার মধ্যে কোনো কমন ফিল্ড আছে? না স্যার। কোনো কমন ফিল্ড নাই, যেহেতু কমন ফিল্ড নাই, সো এটাতে একটু ঝামেলা হয়। এটা মানে একটা জাংশন টেবিল তৈরি করতে হয়, সেই জাংশন টেবিলের মাধ্যমে ম্যানি টু ম্যানি রিলেশনশিপটা বিল্ড আপ করতে হয়। সো আমাদের এখানে একটু মানে আমরা আজকের লেকচারে এটা শেষ হবে না, আমি নেক্সট লেকচারে এটা তোমাদের হচ্ছে ইয়া করে দিব। তো আজকে আমরা জাস্ট কোশ্চেন গুলো দেখি, এটার জন্য প্রায় 20-25 মিনিট টাইম লাগবে বুঝাইতে, সো এই জন্য আমি এটা স্কিপ করছি আর কি। আজকের ক্লাসে ওটা করাবো না, পরের ক্লাসে করাবো। স্যার আমি ভাবছি আপনি ভুলে গেছেন। না না না, ভুলে যাব কেন? এই যে দেখো আমাদের কোশ্চেন, উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। জেনারেল হাসপাতাল ডেটাবেজে রোগীদের তথ্য সংরক্ষণের জন্য দুটি টেবিল ব্যবহার করে, একটিতে রোগীর নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ এবং অন্যটিতে মোবাইল নম্বর, রোগের বর্ণনা ও ব্যবস্থাপত্র। আচ্ছা এটা তো হয়েছে। আচ্ছা এটা উদ্দীপকের প্রশ্নটি পড়ো, উত্তর দাও। টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিল দুইটা? স্যার ভালো বোঝা যাচ্ছে না। ভালো বোঝা যাচ্ছে না? যেহেতু ভালো বোঝা যাচ্ছে না, তো ভালো। আমরা বোঝা যায় যেভাবে সেভাবে দেখি। এবার বোঝা যায়? জি স্যার। ওকে, দেখো জি স্যার। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। এখানে বাম সাইডে একটা টেবিল আর ডান সাইডে একটা টেবিল। এখন বাম সাইডে টেবিল হচ্ছে আইডি এবং নেম, আর ডান সাইডের টেবিলে আছে পিআইডি, কোম্পানি নেম, ইউনিট প্রাইস। তাহলে বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব মূল্যায়ন করো। তো এই দুটো টেবিলের মধ্যে কোনো কমন ফিল্ড আছে? স্যার ওইগুলা তো মিলতেছে না। আমি সেটাই বলছি, কোনো কমন ফিল্ড আছে? না স্যার। তার মানে এখানে হবে না, মানে এটা হচ্ছে ওই মেনি টু মেনি রিলেশনশিপ হবে। সো এটা আমাদের কমন পড়ে নাই, এক কথায় আমরা মেনি টু মেনি রিলেশনশিপ এখনো করি নাই, সো এটা বাদ। এখন এটাতে আসো, উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। এখন এই যে বাম সাইডের টেবিল দেখো, ডান সাইডের টেবিল দেখো, এখানে আইডি নেম ডেট অফ বার্থ, এখানে আহ, আইডি কমন। এখানে আইডি কমন আছে না? জি জি স্যার। স্যার। তাহলে দেখো এই দুটো টেবিলের মধ্যে কি ধরনের রিলেশনশিপ সম্ভব, দেখ বলো। ওয়ান টু স্যার ওয়ান, ওয়ান টু 1 to মেনি, 1। ওয়ান? বলো, ওয়ান টু ওয়ান বলছো কে? স্যার 1 to 1। জি স্যার আমি। তুমি বুঝছি, তোমার নাম বলো। তোমাদের দুজনের নামই দিশা। সেম। দিশা। আর সুমাইয়া বলো, ইয়া বলো, ছোয়া বলো। 500। স্যার এখানে তো আইডি তো ওখানেও 501 আছে, এখানেও আছে, ওখানে 502।
তাহলে এখানেও তো 502। হ্যাঁ তো বলো তুমি, আমি তো আর তোমাকে বলছি না, তোমার তো বলতেই বলছি, তুমি বলো। ও যেমন বলছে 1 to 1, তুমি তোমার মতো করে বলো। এর আগেরটা আচ্ছা এখানে স্যার বাম আমার সাইডে একবার আছে 501, এখানেও একবার আছে 501, তাহলে 1 to 1 নিতে হবে। এখানে 502 একবার আছে, এখানে 502 একবার আছে, তাহলে 1 to 1। এখানে 503 503 একবার একবারই তো আছে, তাহলে 1 to 1, সিম্পল। দেখেই বুঝে ফেলতে হবে। এটাতে তোমার মনে করো যে 4 মার্কস পাবা। তুমি শুধু লিখে দিবা যে উদ্দীপকে দুটি টেবিলের মধ্যে 1 to 1 রিলেশনশিপ সম্ভব, এতটুকু লিখবা। লেখার পরে লিখবা যুক্তি সহ বিশ্লেষণ। এখন যুক্তি কি দিবা? যেহেতু বাম সাইডে এখানে কমন ফিল্ড হচ্ছে আইডি, হচ্ছে কমন ফিল্ড, তাহলে বাম সাইডে 501 একবার আছে, ডান সাইডেও 501 একবার আছে। অথবা টেবিলটা একে দুইটার মধ্যে ওই যে কলম দিয়ে এঁকে দিবা এইভাবে। এই যে তোমার আমি দেখাই, আহ স্যার কলম দিয়ে এঁকে দিলে কি আর বর্ণনা দিতে হবে না? না বর্ণনা দেওয়া লাগবে না, তখন ওই হালকা পাতলা একটু বর্ণনা দিবা আর কি। এই যে দেখো আমি এভাবে, এই যে মনে করো 501 501 দেখা যায়। জি স্যার। জি স্যার। আবার এটার মধ্যে এটা, এই যে এইভাবে যদি দিয়ে দাও তাহলে তার বর্ণনা করা লাগবে না, মানে হালকা পাতলা একটু বললেই হয়ে গেল যে এটা তাহলে 1 to 1। শেষ। জটিল এগুলা? না স্যার। খুবই সহজ। স্যার হ্যাঁ বলো। শুধু ওই শুনতে পাচ্ছি না, আবার বলো। স্যার শুধু ওই মানে দুই টেবিলের মধ্যে দাগ টানলে হবে? হ্যাঁ তোমরা প্রথমে বলবা যে এখানে দেখো উদ্দীপকে ব্যবহৃত টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ বিদ্যমান, তাহলে উত্তরে লিখবা উদ্দীপকে ব্যবহৃত টেবিল দ্বয়ের মধ্যে 1 to 1 রিলেশন বিদ্যমান। এরপরে বলছে যুক্তি সহ বিশ্লেষণ, তাহলে ব্যাখ্যাতে এই টেবিলটা আঁকবা, এই টেবিলটাও আঁকবা। একে এভাবে তোমরা হচ্ছে ফিগারটা ইয়ে করে দিবা। দেওয়ার পরে বলবা যে উদ্দীপকে আমরা দেখতে পাই প্রতিটি রো এর সাথে, দেখো এখানে একটি রো এর সাথে এখানে একটি রো সম্পর্কিত, মানে আইডি, যেমন আইডি একটি মানে বাম সাইডের একটা রো এর সাথে ডান সাইডের একটা রো কানেক্টেড, আবার মানে প্রত্যেকটা। সো আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে উদ্দীপকের রিলেশন দুটির মধ্যে 1 to 1 সম্পর্ক বিদ্যমান। বুঝছো নাকি আবার বলবো? বুঝছি স্যার। বলো ইয়া দিশা এবং ছোঁয়া দুইজনই বলো, দুজনই বুঝছো? জি জি স্যার। স্যার। আচ্ছা তাহলে এইভাবে লিখে দিবা, ব্যাস শেষ। আচ্ছা এখন এটা 1 to 1 গেল, এখন 1 to many এরকম আসতে পারে, আবার many to many। আর many to manyটা তো আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমাদের নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমরা ওই সিকিউরিটি, ডেটাবেস সিকিউরিটি পড়বো, আর হচ্ছে many to many রিলেশনশিপটা পড়বো নেক্সট ক্লাসে। ঠিক আছে? জি স্যার। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে তোমরা কি 5 নম্বর চ্যাপ্টার পড়বা? স্যার 5 নম্বর 4 নম্বর পড়বেন কেন স্যার? 5 নম্বর তো অনেক কঠিন। তোমাদের যে পরীক্ষাটা হবে এখানে তো কিন্তু 5 এবং 6 পরীক্ষার থেকে জন্য তো কোশ্চেন হবে। পড়তে হবে। 5 এবং 6 থেকে কোশ্চেন হবে। জি স্যার। সো স্যার স্যার আইসিটি প্র্যাকটিক্যাল কেমনে করব? আইসিটি প্র্যাকটিক্যাল করবা কিভাবে? আচ্ছা আমি রেকর্ডিংটা অফ হ্যাঁ। করে তারপরে